নমস্কার বন্ধুরা। তো দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ডক্টর আত্মারাম পাণ্ডুরং প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। প্রার্থনা সমাজ 1866 সালের 31শে মার্চ আত্মারাম পাণ্ডুরং দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যখন কেশবচন্দ্র সেন মহারাষ্ট্র সফর করেছিলেন, যার উদ্দেশ্য ছিল মানুষকে এক ঈশ্বরে বিশ্বাস করা এবং একমাত্র ঈশ্বরের উপাসনা করা। মহাদেব গোবিন্দ রানাডে যোগদানের পর এটি জনপ্রিয় হয়ে ওঠে। এবার আমরা দেখে নেব বিভিন্ন সভা ও সমাজ এবং তাদের প্রতিষ্ঠাতা। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছেন? রাজা রামমোহন রায়। কত সালে? 1815 সালে। ব্রাহ্মসভা রাজা রামমোহন রায় 1828 সালে। বঙ্গভাষা প্রকাশিকা সভা কে প্রতিষ্ঠা করেছেন? দেবেন্দ্রনাথ ঠাকুর ও কালীন রায় চৌধুরী। কত সালে? 1836 সালে। জ্ঞানার্জন সভা রামগোপাল ঘোষ ও তারাচাঁদ চক্রবর্তী প্রতিষ্ঠা করেছিলেন। কত সালে? 1837 সালে। জমিদার সমিতি রাধাকান্ত দেব ও প্রিন্স দ্বারকানাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। কত সালে? 1837 সালে। তত্ত্ববোধিনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 সালে। ভারতীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? কেশবচন্দ্র সেন। কত সালে? 1866 সালে। সত্যশোধক সমাজ জ্যোতিবা ফুলে 1873 সালে। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। কত সালে? 1875 সালে। ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কত সালে? 1876 সালে। রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী বিবেকানন্দ। কত সালে? 1897 সালে। পরবর্তী প্রশ্ন, প্রথম গোলটেবিল বৈঠকের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রথম গোলটেবিল বৈঠকের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, র্যামসে ম্যাকডোনাল্ড ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। 1930 সালের 12ই নভেম্বর মহামান্য পঞ্চম জর্জ লন্ডনের হাউস অব লর্ডসে এই গোলটেবিল বৈঠক উদ্বোধন করেন এবং সভাপতিত্ব করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড। প্রথম গোলটেবিল সম্মেলনটি লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল। প্রথম অধিবেশন 12ই নভেম্বর 1930, 19শে জানুয়ারি 1931। সমস্ত ভারতীয় রাজ্য এবং ভারতীয় জাতীয় কংগ্রেস ব্যতীত সমস্ত দল থেকে 73 জন প্রতিনিধি ছিলেন, যা সরকারের বিরুদ্ধে আইন অমান্য অভিযান চালাচ্ছিল। দ্বিতীয় গোলটেবিল সম্মেলন, সম্মেলনটি 7ই সেপ্টেম্বর 1931 থেকে শুরু হয়েছিল। গোলটেবিল সম্মেলন যেখানে ব্রিটিশ সরকার এবং ভারতীয় প্রতিনিধিদের মধ্যে ব্রিটিশ দখলকৃত ভারতে শান্তি নিশ্চিত করার জন্য বৈঠক হয়। 1930 থেকে 1932 সালের মধ্যে 3টি গোলটেবিল বৈঠক সম্মেলন হয়েছিল। বি.আর. আম্বেদকর এবং তেজ বাহাদুর সাপ্রু 3টি গোলটেবিল সম্মেলনে অংশ নিয়েছিলেন। 3টি গোলটেবিল সম্মেলনে কে অংশগ্রহণ করেছিলেন? বি.আর. আম্বেদকর, জিন্না, স্যার তেজ বাহাদুর সাপ্রু, ভি.এস. শ্রীনিবাস শাস্ত্রী, স্যার মুহম্মদ জাফরুল্লাহ খান, কেটি পল এবং মীরা বেহেন ভারত থেকে প্রধান অংশগ্রহণকারী ছিলেন। তারপর দেখো লর্ড উইলিংডন কত থেকে কত? 1931 থেকে 1936। দ্বিতীয় গোলটেবিল সম্মেলন, পুনা চুক্তি, ভারত সরকার আইন 1935, তার আমলে এই ঘটনাগুলি ঘটেছিল। লর্ড লিনলিথগো 1936 থেকে 1944, আগস্ট অফার ও ক্রিপস মিশন তার সময়কালে হয়েছিল। লর্ড রিডিংয়ের সময়কালে চৌরি চৌরার ঘটনা ও কেরালার মোপলা বিদ্রোহ হয়েছিল। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে
বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। পরবর্তী প্রশ্ন, কোন অঙ্গে ফ্যাট ভেঙে কোলেস্টেরল উৎপন্ন হয়? কোন অঙ্গে ফ্যাট ভেঙে কোলেস্টেরল উৎপন্ন হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, লিভারে। কোলেস্টেরল হলো এক ধরনের রক্তের চর্বি যা লিভারের তৈরি হয়। এটি কিছু খাবারেও পাওয়া যায়। আমাদের সকলেরই আমাদের শরীরে কিছু কোলেস্টেরলের প্রয়োজন, শুধুমাত্র আমাদের টিকটিকিয়ে রাখার জন্য। কিন্তু খুব বেশি থাকা আপনার ধমনীকে আটকে রাখতে পারে এবং ভবিষ্যতে হৃদরোগ সহ স্বাস্থ্য সমস্যাও হতে পারে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, আর্কটিক মহাসাগর হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর। পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর হল আর্কটিক মহাসাগর। এটি শুধু ক্ষুদ্রতম নয়, বিশ্বের অগভীরতম মহাসাগরও। আর্কটিক মহাসাগর দ্বারা আচ্ছাদিত এলাকা প্রায় 14,60,000 বর্গ কিমি। পরবর্তী প্রশ্ন, পরমাণুর নিউক্লিয়াসের আকার বোঝানোর জন্য কোন একক ব্যবহার করা হয়? পরমাণুর নিউক্লিয়াসের আকার বোঝানোর জন্য কোন একক ব্যবহার করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ফার্মি একক ব্যবহার করা হয়। ফার্মি একটি একক যেখানে নিউক্লিয়াসের আকারগুলি প্রকাশ করা হয়। এটি পারমাণবিক পদার্থবিদ্যায় ব্যবহৃত দৈর্ঘ্যের একটি একক। 1 ফেমটোমিটার ইকুয়াল টু 1015 মিটারের সমান। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবারের মতো জাতীয় গান বন্দে মাতরম গাওয়া হয়? বন্দে মাতরম গান গাওয়া হয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, কলকাতা অধিবেশনে। 1896 সালের কলকাতা অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়। 1896 সালে কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশনে প্রথমবারের মতো বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। কলকাতা অধিবেশনের সভাপতি ছিলেন রহমতুল্লাহ এম সায়ানি। বন্দে মাতরম গানটি গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। গানটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1874 সালে। গানটি 1882 সালে বাংলা উপন্যাস আনন্দমঠে প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ক্ষমতা অনুযায়ী ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? ক্ষমতা অনুযায়ী ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, কুদানকুলাম। কী হবে অ্যান্সারটি? কুদানকুলাম। কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলায় চেন্নাইয়ের 650 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। 1948 সালে ভারতের পারমাণবিক শক্তি গবেষণার জনক ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবার প্রচেষ্টায় পারমাণবিক শক্তি কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের প্রথম পারমাণবিক গবেষণা চুল্লি অপসরা ট্রম্বেতে মুম্বাইয়ের কাছে কাজ করতে শুরু করে, কিন্তু ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ চুল্লিটি 1969 সালে তারাপুরে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা কী? সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা কী? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, আলোক শক্তির শোষণ করা। একটি সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় যা আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। উদ্ভিদে ক্লোরোফিল রঙ্গক তাদের সবুজ রঙের জন্য দায়ী। সালোক সংশ্লেষণ যা উদ্ভিদকে আলো থেকে শক্তি শোষণ করতে দেয়। পরবর্তী প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিনিধি হিসেবে কাজ করে কোন ব্যাংক? কোন ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিনিধি হিসেবে কাজ করে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ুতে শব্দের বেগ বেশি হয়, এর কারণ কি? এর কারণ হচ্ছে আর্দ্র বায়ু অপেক্ষাকৃত কি হয়? হালকা হয়। তাই শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ুতে শব্দের বেগ বেশি হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিকে ভোরের পাখি আখ্যা দিয়েছেন?
রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিকে ভোরের পাখি আখ্যা দিয়েছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি আখ্যা দিয়েছিলেন। বিহারীলাল চক্রবর্তী হলেন বাংলা ভাষায় একজন কবি। বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি হিসেবে তিনি সুপরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলা গীতিকাব্যধারার ভোরের পাখি বলে আখ্যায়িত করেন। পরবর্তী প্রশ্ন, নেকটন কাদের বলে? কাদের নেকটন বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, জলে সন্তরণকারী জীবদের নেকটন বলা হয়। নেকটন বা সাঁতারু সজীব পদার্থ যা স্রোতের সাপেক্ষে স্বাধীনভাবে সন্তরণ করতে পারে, অর্থাৎ সাঁতার কাটতে পারে। নেকটন পরজীবী এবং এর আকারের পরিসর বিশাল। এর পরিচিত উদাহরণ হল মাছ, স্কুইড, অক্টোপাস, হাঙর এবং সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। পরবর্তী প্রশ্ন, কে সর্বপ্রথম মহাকাশে গিয়েছিলেন? কে সর্বপ্রথম মহাকাশে গিয়েছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ইউরি গ্যাগারিন সর্বপ্রথম মহাকাশে গিয়েছিলেন। 12ই এপ্রিল 1961 সালে মহাকাশযান ভস্টক 1-এ চড়ে সোভিয়েত মহাকাশচারী ইউরি আলেকসেইভিচ গ্যাগারিন মহাকাশে ভ্রমণকারী প্রথম মানুষ হয়ে ওঠেন। পরবর্তী প্রশ্ন, 1907 সালে কে স্যার কার্জন উইলিকে হত্যা করেছিলেন? কে 1907 সালে স্যার কার্জন উইলিকে হত্যা করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, এম.এল. ধিংরা, অর্থাৎ মদনলাল ধিংরা স্যার কার্জন উইলিকে হত্যা করেছিলেন। মদনলাল ধিংরা ছিলেন একজন ভারতীয় বিপ্লবী এবং লন্ডনের ইন্ডিয়া হাউসের সদস্য। 1909 সালের 1 জুলাই এম.এল. ধিংরা ইম্পেরিয়াল ইনস্টিটিউটে ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত অ্যাট হোমে যোগ দেন। অনুষ্ঠানের শেষে অতিথিরা যাবার সময় ধিংরা ভারত অফিসের আধিকারিক স্যার কার্জন উইলিকে খুব কাছে থেকে গুলি করেন। তার গুলিবিদ্ধ হয়ে পার্সি ডাক্তার লাল কাকাও মারা যান। তারপর দেখো, জেনারেল ডায়ারকে কে গুলি করে হত্যা করেন? উধম সিং। উধম সিং সাধারণত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি রোগী হত্যাকারী বা একাকী ঘাতক হিসেবে পরিচিত, যিনি পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডায়ারকে গুলি করে হত্যা করেছিলেন, যারা প্রশাসনের অধীনে কুখ্যাত অমৃতসর গণহত্যা সংগঠিত হয়েছিল, যিনি পরে ব্রিগেডিয়ার জেনারেল ডায়ারকেও সমর্থন করেছিলেন। অপরাধী হত্যাকাণ্ড। তার সম্পৃক্ততা ছিল গদর পার্টির সাথে এবং গদর আন্দোলনের একটি শাখা হিসেবে তার নিজস্ব দল ও আজাদ পার্টিও চালু করেছিল। তারপর কে রয়েছে? ভগৎ সিং। 1926 সালের মার্চ মাসে তিনি ভারতে ব্রিটিশ শাসনকে উৎখাত করার লক্ষ্যে একটি সমাজতান্ত্রিক সংগঠন নওজওয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেন। 1927 সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং 1926 সালে সংঘটিত লাহোর বোমা মামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়। 1928 সালে তিনি হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠন করেন, যা পরে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি হয়। 1931 সালে 23শে মার্চ রাজগুরু এবং সুখদেবের সাথে সিংকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ত্রয়ীকে শ্রদ্ধা জানাতে 23শে মার্চকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। তারপর কে রয়েছে? ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম ছিলেন ভারতের সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামীদের একজন। 1905 সালে বঙ্গভঙ্গের সময় তিনি স্বাধীনতা আন্দোলনে সক্রিয় স্বেচ্ছাসেবক হয়ে ওঠেন। 1908 সালের 30শে এপ্রিল তিনি প্রফুল্ল চাকির সাথে ক্লাব থেকে বের হওয়ার সময় কিংসফোর্ডের গাড়িতে আক্রমণ করেন। অসংখ্য বিচার ও শুনানির পর ক্ষুদিরামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তরুণ ক্ষুদিরাম 18 বছর বয়সে 1908 সালের 11ই আগস্ট মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যা তাকে ব্রিটিশদের দ্বারা ফাঁসিতে ঝুলানো ভারতের সর্বকনিষ্ঠ বিপ্লবীদের একজন করে তোলে। তারপর কে রয়েছে? মদনলাল ধিংরা। মদনলাল ধিংরা 1883 সালের 17ই ফেব্রুয়ারি অমৃতসরের এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বীর সাভারকার ও তার সহযোগীদের সংস্পর্শে আসেন। তিনি কার্জন উইলিকে গুলি করে হত্যা করেছিলেন, যিনি ব্রিটিশ শাসনের একজন ভারত বিরোধী অফিসার হিসেবে বিবেচিত ছিলেন। 1909 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, কোন পদার্থ দিয়ে তড়িৎচুম্বক তৈরি করা হয়? তড়িৎচুম্বক তৈরি করা হয় কোন পদার্থ দিয়ে?
অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, কাঁচা লোহা দিয়ে। তাহলে তড়িৎচুম্বক কী দিয়ে তৈরি করা হয়? কাঁচা লোহা দিয়ে তৈরি করা হয়। সাধারণত তড়িৎচুম্বক নির্মাণের নরম লোহা ব্যবহৃত হয়, কারণ এটিতে উচ্চ চৌম্বকীয় ভেদন ক্ষমতা রয়েছে। অর্থাৎ যখন কোর বা কেন্দ্রের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন এটি সহজেই চৌম্বকীয় বৈশিষ্ট্য অর্জন করতে পারে এবং তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে চৌম্বকীয় বৈশিষ্ট্য দ্রুত লোপ পায়। পরবর্তী প্রশ্ন, বিশ্বে প্রথম ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয়? বিশ্বে প্রথম ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়। 1863 সালে ইংল্যান্ডে প্রথম ফুটবল খেলার জন্ম হয়। 2026 ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতা, ফিফা বিশ্বকাপের 23তম আসর অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি 11 জুন থেকে 19 জুলাই 2026 পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি উত্তর আমেরিকার 3টি দেশের 16টি শহর যৌথভাবে আয়োজন করবে: কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই টুর্নামেন্টটি 3টি দেশ দ্বারা আয়োজিত প্রথম এবং 1994 সালের পর প্রথম উত্তর আমেরিকার বিশ্বকাপ হবে। আর্জেন্টিনা বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন 2022-এর। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের সবচেয়ে প্রাচীন ভাষা কোনটি? বা দক্ষিণ ভারতের সবচেয়ে প্রাচীন ভাষাটি হল অ্যান্সার সি, তামিল ভাষা। দক্ষিণ ভারতের প্রাচীনতম ভাষা হল তামিল। এটি বিশ্বের 60টি প্রাচীন ভাষাগুলির মধ্যে একটি, যা এখনও বলা হয়। মালায়ালম হল তামিল ভাষার একটি উপভাষা, যার উৎপত্তি 9ম শতাব্দীতে। কন্নড়ের 400 খ্রিস্টাব্দে এবং তেলুগুর 571 খ্রিস্টাব্দে উৎপত্তি হয়। পরবর্তী প্রশ্ন, স্বভোজী এবং পরভোজী উভয় প্রকার পুষ্টি সম্পন্নকারী একটি উদ্ভিদ হল, যার মধ্যে স্বভোজী এবং পরভোজী উভয় প্রকার পুষ্টি দেখা যায়। অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, কলসপত্রী উদ্ভিদ। পরবর্তী প্রশ্ন, লোকসভার অধিবেশন চলাকালীন প্রতিদিনের প্রথম ঘণ্টাকে কি বলা হয়? প্রতিদিনের প্রথম ঘণ্টাকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, প্রশ্নোত্তর আওয়ার বলা হয় বা প্রশ্নোত্তর পর্ব বলা হয়। সাধারণত লোকসভার প্রথম ঘণ্টা একটি প্রশ্নোত্তর অধিবেশনের জন্য বরাদ্দ করা হয়, যা সাধারণত একটি প্রশ্ন ঘণ্টা বলা হয়। সংসদের নিয়মতান্ত্রিক পদ্ধতির ক্ষেত্রে এর বিশেষ গুরুত্ব রয়েছে। লোকসভা ও রাজ্যসভার সদস্যরা সংশ্লিষ্ট বক্তাদের কাছে তাদের প্রশ্ন তুলে ধরেন। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম রজ্জুপথ বা রোপওয়ে কোন রাজ্যে অবস্থিত? ভারতের দীর্ঘতম রজ্জুপথ কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোন অভিযানে নেতৃত্বদানের সময়কালে প্রীতিলতা ওয়েদ্দারের মৃত্যু হয়? কোন অভিযানে নেতৃত্বদানের সময়কালে প্রীতিলতা ওয়েদ্দারের মৃত্যু হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের সময়কালে। চট্টগ্রামের পাহাড়তলি অভিযানে নেতৃত্ব দেওয়ার পর প্রীতিলতা ওয়েদ্দার তার 7 জন পুরুষ সঙ্গীর সঙ্গে ইউরোপিয়ান ক্লাব থেকে নিরাপদ দূরত্বে পৌঁছে সহযোদ্ধাদের শেষ বিদায় জানিয়ে নিজে বেছে নেন মৃত্যু। সেন এবং তার ঘনিষ্ঠ সহযোগী অম্বিকা চক্রবর্তী একই থানার পাশাপাশি গ্রামের ছাত্র হিসেবে ছোটবেলা থেকেই পরস্পরের কাছে পরিচিত ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে অনুরূপ সেন, চারু বিকাশ দত্ত, অম্বিকা চক্রবর্তী, নগেন্দ্রনাথ সেন প্রমুখদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম গোপন বিপ্লবী দল গঠন করা হয়েছিল। 1934 সালের 12 জানুয়ারি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মাস্টারদা সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের মূল উৎস কী? বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের মূল উৎস হচ্ছে অপশন এ, সূর্য। সমস্ত বাস্তুতন্ত্রের জন্য শক্তির চূড়ান্ত উৎস হল সূর্যালোক। সূর্যের আলো উৎপাদকদের দ্বারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বাস্তুতন্ত্রে প্রবেশ করে। অন্যান্য সমস্ত জীব এই শক্তির জন্য উৎপাদকদের ওপর নির্ভর করে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার কত শতাংশ? পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার কত শতাংশ? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 76.26%। পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে এবং সর্বশেষ গণগণনা অনুসারে 76.26%। এর মধ্যে
পুরুষদের সাক্ষরতার হার 81.69% এবং নারী সাক্ষরতার হার 70.54%। তারপর দেখো, ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির পরিমাণ শতকরা সর্বাধিক? অ্যান্সারটি হয়ে যাবে মিজোরাম রাজ্যের। দেশের অধিকাংশ বন কোথায় পাওয়া যায়? মধ্যপ্রদেশে পাওয়া যায়। এরপরই রয়েছে অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা এবং মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, গান্ধীজি হিন্দ স্বরাজ রচনা করেছিলেন কোথায়? গান্ধীজি হিন্দ স্বরাজ কোথায় রচনা করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রার সময় নৌজাহাজে তিনি হিন্দ স্বরাজ রচনা করেছিলেন। গান্ধীজি 1908 সালে লন্ডন হয়ে ভারত থেকে দক্ষিণ আফ্রিকা সফরকালে হিন্দ স্বরাজ বইটি লিখেছিলেন। তিনি 10 দিনে লেখাটি সম্পন্ন করেছিলেন এবং তাও যখন ডান হাত ব্যথা করতে শুরু করে তখন বাম হাত দিয়ে লিখেছিলেন। এই বইয়ে ভারত কিভাবে রাজনৈতিক স্বাধীনতাকে সুরক্ষিত করতে পারে এবং আরও গুরুত্বপূর্ণভাবে কিভাবে মানবজাতি পশুদের থেকে উন্নীত হয়ে শান্তি বিশ্বে পরিণত হতে পারে তা নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন, বিজ্ঞানের ভাষায় প্রবাহী বলতে কাকে বোঝানো হয়? বিজ্ঞানের ভাষায় প্রবাহী বলতে কাকে বোঝানো হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, গ্যাস এবং তরলকে বোঝানো হয়। যে সকল পদার্থ প্রবাহিত হয় তাদের প্রবাহী পদার্থ বা ফ্লুইড বলে। তরল পদার্থ ও গ্যাসকে একত্রে বলা হয় কি? প্রবাহী বলা হয়। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর শুষ্কতম মরুভূমি হলো বা পৃথিবীর শুষ্কতম মরুভূমি কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, আটাকামা বা আতাকামা মরুভূমি হলো পৃথিবীর শুষ্কতম মরুভূমি। আতাকামা মরুভূমি উত্তর চিলিতে অবস্থিত একটি শীতল, শুষ্ক, বৃষ্টিবিহীন মরুভূমি অঞ্চল। এটি পশ্চিম প্রশান্ত মহাসাগর উপকূলস্থিত পর্বতমালা কার্দিলেরা দে লা কোস্তা এবং পূর্বে আন্দেস পর্বতমালার দ্বারা আবদ্ধ। তারপর রয়েছে দেখো কি, গোবি মরুভূমি। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় এই মরুভূমি রয়েছে চীন ও মঙ্গোলিয়ার দক্ষিণ অঞ্চল জুড়ে। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য মরুভূমি এবং তাদের অবস্থান। কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকায়। আটাকামা মরুভূমি চিলি ও পেরুতে। থর মরুভূমি ভারত ও পাকিস্তানে। গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি অস্ট্রেলিয়ায়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে দাস বংশের ছিলেন না? নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে দাস বংশের ছিলেন না? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, রাজিয়া দাস বংশের ছিলেন না। রাজিয়া সুলতান 1236 সালে ভারতের প্রথম মহিলা সুলতান ছিলেন। তিনি একজন দক্ষ ও ন্যায়পরায়ণ শাসক হিসেবে পরিচিত ছিলেন। তিনি দিল্লিতে 1236 থেকে 1240 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। তিনি তার পিতা শামসুদ্দিন ইলতুৎমিশের স্থলাভিষিক্ত হন এবং তিনি দিল্লির সুলতানি শাসকে পরিণত হন। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য কবির সম্মান, কালিদাস সম্মান এবং তানসেন সম্মান প্রদান করে? কোন রাজ্য কবির সম্মান, কালিদাস সম্মান এবং তানসেন সম্মান প্রদান করে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, মধ্যপ্রদেশ রাজ্য। বিখ্যাত রসায়নবিদ আলফ্রেড নোবেল সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন 1833 সালে। তিনি ডিনামাইট আবিষ্কারের জন্য বিখ্যাত। 1901 সাল থেকে প্রবর্তিত হয় নোবেল পুরস্কার। প্রতি বছর 10 ডিসেম্বর অসলোতে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। নোবেল ফাউন্ডেশন গঠন করা হয় কবে? 1900 সালে। বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার কোনটি? নোবেল পুরস্কার। শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় নরওয়ের অসলোতে। বাকি সব ক্ষেত্রে সুইডেনের স্টকহোমে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। পরবর্তী প্রশ্ন, ফিউজ তার কোন কোন ধাতুর সংকর দিয়ে তৈরি করা হয়? কোন কোন ধাতু দিয়ে ফিউজ তার তৈরি করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, টিন ও সীসার সংকর ধাতু দিয়ে ফিউজ তার তৈরি করা হয়। ফিউজ তারটি এসএন বা টিন এবং পিবি বা সীসা সংকর ধাতু দ্বারা গঠিত। একটি বৈদ্যুতিক ফিউজ হলো একটি সার্কিট সুরক্ষা ডিভাইস যা শর্ট সার্কিটের ঘটনায় সংযোগ ভেঙে বৈদ্যুতিক সিস্টেমগুলিকে রক্ষা করে। এর শক্তিশালী প্রতিরোধ এবং কম গলানোর কারণে ফিউজ তারটি টিন এবং সীসা সংকর ধাতু দ্বারা গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর দ্বারা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর দ্বারা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়?
অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ 61তম সংশোধনীর মাধ্যমে। 54তম সংশোধনী আইন ভারতের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন বৃদ্ধি সম্পর্কে বলা হয়। 36তম সংশোধনী আইন সিকিমকে ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য বানানো হয়েছিল। 22তম সংশোধনী আইন আসাম রাজ্যের মধ্যে স্বায়ত্তশাসিত রাজ্য গঠনের বিধান দিয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।